তাহলে আজকে আমরা কি পড়ছি, না পড়ছি বললে ঠিক হবে না, আমরা আজকে জানবো একটা ব্যাপার। তাহলে আমরা সবসময় জানার মেন্টালিটি নিয়ে চেষ্টা করে যেতে হবে কি আজকে আমরা নতুন কিছু জানতে পারছি। তো আজকে আমরা স্থাপত্যের বিবর্তন সম্পর্কে জানতে পারছি। স্থাপত্য বলতে আর্কিটেকচার, গোটা পৃথিবীর যে আর্কিটেকচারের স্টাইল গুলো আছে তার বিবর্তন ধাপে ধাপে কিভাবে হয়েছে। তো এটা দেখতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আমরা কি যখন আদিম মানব ছিলাম, আদিম মানব যখন ছিলাম তখন আমরা কি করছিলাম, প্রথমে আমাদের কোনো বাড়িঘর ছিল না। বাড়িঘর যেমন ছিলাম না, ধরে নাও টারজানের মতো এদিক ওদিক ঘুরছি, জঙ্গলে ঘুরছি, কিন্তু আমাদের থাকবো কোথায়? থাকার জন্য একটা সেফ স্পেস দরকার, কারণ তখন মানুষজন আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে, ওখানে পশু পাখি আছে, বন্য জীবজন্তু আছে, যারা কি মানুষের মাংস, মানুষকে মেরে ফেলতে পারে। তো আমাদেরকে কি করতে হলো, তখন আমাদের একটা সেফ স্পেসের দরকার পড়লো। সেইটা খোঁজার জন্য মানুষ কি করলো, তখন সেই সময় কি ছিল, ওটা পৃথিবী জঙ্গলে ভর্তি ছিল, তাই তো? বড় বড় গাছ ছিল, গাছের গুড়িগুলো বিশাল মোটা মোটা, এখন ওই সমস্ত গাছ দেখতে পাওয়া যায় না, প্রায় সবই বিলুপ্ত হয়ে গেছে। মানুষ এত বন ধ্বংস করেছে যে পুরোনো যে বড় বড় গাছ, ওই গাছের আর চিহ্ন মাত্র নেই। আমেরিকাতে কিছু কিছু রেডউডের গাছ আছে খুব বড় বড়, ওগুলো প্রায় 1000 বছরের পুরোনো গাছও কেটে দিচ্ছে মানুষ, প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ওই সময় আমাদের যে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের যে বট গাছটা, তাই তো, ওই বট গাছটার মতো বড় গাছ, আমি তো স্টুডেন্টকে, তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা? না ওকে ওকে। তোর সেই যে বট গাছ, আমরা ওই রকম বড় বট গাছ আর মানে দেখতে পাচ্ছি না। শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে যে 400 বছরের পুরনো যে বট গাছটা আছে, যেটা পৃথিবীর সবচেয়ে বড় বট গাছ ছিল, যেটা এখন আর নেই, ওটা এখন ওই রেকর্ডটা চলে গেছে একটা কর্ণাটকা একটা গাছ, বট গাছ। তো ওই রকম ওর চেয়েও দ্বিগুণ তিগুণ 4 গুণ 5 গুণ বড় গাছ ওটা পৃথিবী ভর্তি ছিল, যে সমস্ত গাছকে আমরা সমস্ত কেটে নিয়ে নগরায়ন করেছি, সভ্যতার সৃষ্টি হয়েছে, তাই তো? তো মানুষের এবার কি দরকার পড়লো, একটা আশ্রয়ের দরকার পড়লো। তো আশ্রয়টা খোঁজার জন্য কি করলো, ওরা কি বড় বড় গাছের কোটর, কি হতো, বড় বড় গাছ যদি গুড়ি হয়, গুড়ির মধ্যে কি হতো, অনেক দিনের পুরোনো গাছের ভিতরে গর্তের মতো হয়ে যেত। তো ওইটা একটা কি সেফ স্পেস, মানুষ ওই কোটরের ভিতরে থাকতে শুরু করে। ওইটা একটা জায়গা হলো। আরেকটা কি জায়গা হলো, ওরকমই একটা স্পেস, সেফ স্পেস হচ্ছে বড় বড় পাহাড়ের গুহা যদি থাকতো, গুহার ভিতরে মানুষ থাকতো। ওই জন্য আজকে আমরা কি, আমরা যখন আদিম মানুষদের জীবনযাত্রা যখন জানতে যাই, আমরা সেই গুহা চিত্র দেখে জানতে চাই। ওই গুহার ভিতরে মানুষরা থাকতো, ওর মধ্যে ওরা দিনচর্যা যা করছে, যে পশু পাখি মেরে শিকার করছে, শিকারের ছবিগুলো ওরা পাথরের গায়ে এঁকে রাখতো। সে হাজার হাজার, আজ থেকে প্রায় 7,000 8,000 9,000 10,000 বছর আগে পুরনো, তারও পুরনো, 20,000 30,000 বছরের পুরনো ছবি এখন পাওয়া যায় আমাদের মধ্যপ্রদেশে আছে। গুহা গুহা চিত্র এরকম তোর ফ্রান্সেও পাওয়া যায়, ইউরোপ, ঠিক আছে? খুব প্রাচীন গুহা চিত্র, যেগুলো দেখে আমরা ওই সময়ের মানুষজনের জীবনযাত্রা কেমন ছিল, তারা যে শিকার করছিল, কেমন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতো, শিকারের অস্ত্রগুলো কেমন ছিল, ওই সময়ে ধারণা করতে পারি। তো মানুষের এই যে থাকার জন্য যে জায়গা, সেই দেখো আদিমকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, যখন মানুষ গুহা মানুষ, তখন আমরা মানুষকে কি বলছি, গুহা মানুষ, কারণ কি এই যে গুহার মধ্যে বাস করছে বা গাছের কোটরে বাস করছে। তো ওইখান থেকে বিবর্তন হয়ে আজকে আমরা বুর্জ খালিফা অব্দি পৌঁছে গেছি। বাট বুঝতে পারছো তো, থাকার জায়গাকে মানুষ কিভাবে নিজের, ওটা আমরা আমরা আর্কিটেকচারের একটা কি একটা কথা আছে, স্পেস, একটা স্পেসকে তুমি কিভাবে সুন্দর করতে, থাকার জন্য স্পেসটাকে তুমি কিভাবে ব্যবহার করছো। তো আর্কিটেক্ট, যারা যারা আর্কিটেক্ট হয় ওদের কথাতে বারবার বলে যে স্পেস, এই স্পেসটাকে আমরা কি করতে পারি, তাই তো? তো ওদের কাছে স্পেসটার একটা গুরুত্ব আছে। তো মানুষের ওই যে আদিম যুগের যে ধারণা, আমাদের একটা থাকার জন্য জায়গা দরকার, ওই থেকে গুহা থেকে ধীরে 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 মানুষ কি করলো, বাড়ি তৈরি করলো। পুরোনো যুগে ইউরোপে কিছু কিছু জায়গাতে পুরোনো বাড়ি আছে, যেগুলো তো গাছের শুকনো গাছের পাতা বা ছাওয়া দিয়ে, যেগুলো যেগুলো এখনো পর্যন্ত পাওয়া যায়, গ্রামের দিকে গেলে এখনো তুই খড়ের ছাউনি দেওয়া বাড়ি পাবি, পাটকাঠির বেড়া পাবি, তাই তো? তো এইভাবে এইভাবে যে এটা কি হচ্ছে, স্থাপত্যের বিবর্তন আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। তোমরা যদি কল্পনা করো, সেই আদিম মানুষটা গুহা থেকে আজকের মানুষ যে বাড়িতে বসে ঘরের মধ্যে এসি চালিয়ে সুন্দর সুন্দর এলইডি লাইটিং করে ঘরের মধ্যে বসে একটা থিয়েটারের মতো ভাবি, এই যে আমরা যেখানে আছি, এটা আর্কিটেকচার বিবর্তনের একটা ইতিহাসের একটা পার্ট, এই ঘরটা। বুঝতে পারছো তো? এই যে তুমি এইখানে জানলাটা হওয়া উচিত, এইখানে দরজাটা হওয়া উচিত, এটা ভেন্টিলেশন নিয়ে উপরে দেওয়া, একদিনে মানুষ বুঝতে পেরেছি, একদিনে পারেনি, ধাপে 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 জিনিসটা বুঝতে পেরেছি। তো আজকে আমরা কি করবো, সেই আদিম মানব থেকে আজকে যে বিবর্তন হয়েছে, এর মাঝখানে কত কত রকমের স্থাপত্যের যে স্টাইল গুলো, সেই স্টাইল গুলো সম্পর্কে আমরা একটু ধারণা পাবো। বেশি কিছু না, অল্প একটু ধারণা আমরা পাবো। বুঝতে পারছো ব্যাপারটা? একদম স্যার। ইয়েস স্যার।
তাহলে আমরা কি লেখা আছে এখানে? স্থাপত্যের বিবর্তন একটি দৃশ্যমান যাত্রা। কিভাবে বিবর্তনটা হয়েছে তার একটা যাত্রা আমরা আজকে করবো, জার্নি করবো, ভিজুয়াল জার্নি। এই যে দেখো এখানে আমরা বিভিন্ন রকম স্থাপত্য শৈলীর বর্ণনা পাচ্ছি। এখানে কি বলছে দেখো, আদবে বা কাদা মাটি, মাটির যে স্ট্রাকচার, এখনো মাটির বাড়ি দেখতে পাই। এই মাটির বাড়ির যে স্ট্রাকচার, আমাদের সিন্ধু সভ্যতাতেও কি পোরাইটেরও বাড়ি ছিল, মাটির বাড়িও ছিল, মাটির দোতলা বাড়িও ছিল, পোরাইটেরও বাড়ি ছিল। এই দেখো আমরা মাটির ব্যবহার ইউজ করে বাড়ি, প্রথম যুগে মানুষজন এরকম বাড়ি, তুমি মেসোপটেমিয়া সভ্যতা বলো, সিন্ধু সভ্যতা বলো, বিভিন্ন জায়গাতে এই, এমনকি বাংলা আর্কিটেকচারও মাটির ব্যবহার এখনো আছে। তেমন আরেকটা কি আর্কিটেকচার, এটা কি আমরা চেচেন ইৎজা, এটা কি আছে আমরা লাতিন আমেরিকাতে পাচ্ছি। কি বলেছে? মায়া সভ্যতা। মায়া সভ্যতার যে আর্কিটেকচার, দেখো এটা পাথরের কাজ, দেখতে পাচ্ছ? এটাও আর্কিটেকচার একটা স্টাইল। এগুলো প্রাচীন স্টাইলের মধ্যে এই জিনিসগুলো আছে। এই যে কোথায় আছে? মেসো আমেরিকান সভ্যতা, ঠিক আমাদের লাতিন আমেরিকার, উত্তর আমেরিকার মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গার যে এলাকাগুলো আছে, পেরু, কলম্বিয়া, চিলি, মায়া সভ্যতা যে জায়গাগুলোতে ছিল, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, ওইখানে মায়া সভ্যতার ক্ষেত্রে এই যে তুমি দেখতে পাচ্ছ এই জার্নিটা, এখানে ওরা পাথরের ব্যবহার করে স্টেপ গুলো তৈরি করে, এই স্টেপ গুলো আবার বর্ণনা আছে, মানে এখানে তুমি 365টা স্টেপ পাবে, বছরের যে দিন গণনা, এটা দিয়ে আমরা, মানে কি আমরা দেখতে পাচ্ছি যে আর্কিটেকচার স্টাইল শুধু থাকার ব্যবস্থা, থাকার জন্য হচ্ছে না, সেটা কি আমরা বিজ্ঞানের জন্য ইউজ করতে পারি, এমনকি ধার্মিক ক্ষেত্রে ইউজ করতে পারি। আর্কিটেকচারের আমরা যখন এই দেখতে পাবো আজকের ইতিহাসটা, এখানে কিন্তু ধর্মের প্রভাবটা অনেকটা পাবো, ঠিক আছে? ওটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো কি ধার্মিক প্রভাব। এই এটা একটা ধার্মিক প্রভাব, এটা একটা ধার্মিক রিচুয়াল পালন করতো মায়া সভ্যতার লোকেরা, তারই একটা, এর মধ্যে বছরের গণনা আছে, সময়ের গণনা আছে, দিনের গণনা আছে, ঠিক আছে? এই যে যেমন আমরা সময় কি আছে ঘড়িতে, দেখো আমরা ঘড়িতে মাপছি কিনা, তখন দেখো সময় মাপার জন্য বিভিন্ন রকম স্ট্রাকচার আমরা তৈরি করতাম, ঠিক আছে? এবার আমরা নেক্সট যাই, নেক্সট স্লাইডে কি বলছে? নেক্সট স্লাইডে আসছি ধ্রুপদী স্থাপত্য বা ক্লাসিক্যাল আর্কিটেকচার। ক্লাসিক্যাল আর্কিটেকচার দেখতে পাচ্ছ এই পিকচারটা, এই পিকচারটা হচ্ছে একটা গ্রিক আর্কিটেকচারের একটা সুন্দর উদাহরণ। এখানে কি বলেছে দেখো, ধ্রুপদী স্থাপত্য কোথায় দেখতে পাচ্ছ? উৎস হচ্ছে প্রাচীন গ্রিস ও রোম। প্রাচীন গ্রিস আর রোমের যে আর্কিটেকচার স্টাইলে, এই স্টাইলটা হচ্ছে সেই আর্কিটেকচার স্টাইল। তাহলে কি দেখতে পাচ্ছ এখানে তুমি প্রতিসাম্য, সুনির্দিষ্ট অনুপাত এবং কলামের ব্যবহার। এই যে কলাম, কলামটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই আর্কিটেকচার, তাই তো? ধ্রুপদী স্থাপত্যে আমরা মূল উদাহরণ হিসেবে কাকে পাচ্ছি? গ্রিস এবং রোমকে বলতে গেলে এক্সটেনশন অফ গ্রিস। সেই গ্রিক সভ্যতায় যে আর্কিটেকচার স্টাইলটা এসেছিল, ওটা রোমান সভ্যতা যখন একদম বিশাল বড় আকার নিল, সেখানে গিয়ে ওটা ব্যাপকভাবে ব্যবহৃত হলো গ্রিক স্থাপত্যটাই। তাই এখানে গ্রিক আর রোমের উদাহরণটা এখানে দিয়েছে। তো এইখানে কলামটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো তোমরা, এখানে কতগুলো স্টাইল হয়, কলামের নিচটা কেমন হবে, এখানে উপরে কেমন হবে, কতটা অনুপাত হবে, এই অনুপাতগুলো খুব গুরুত্বপূর্ণ আর্কিটেকচার স্টাইলে। এইখানের যে ডিজাইনগুলোর মধ্যে পুরুষ স্ত্রী ভেদ আছে, কোনটাকে পুরুষ বলে, কোনটা স্ত্রী বলে। করিন্থিয়াম, ওখানে অনেকগুলো তোমার ধাপ আছে কলামের মধ্যে। তো যাই হোক, এটা নিয়ে এখন অতটা বিস্তৃত আলোচনা করছি না। হ্যাঁ বলুন। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি, এই স্ট্রাকচারটাই আমরা প্রিন্সেপ ঘাটে থেকে এবার কেন দেখছি আমরা প্রিন্সেপ ঘাটে দেখার একমাত্র কারণ হচ্ছে ভারত একসময় ব্রিটিশদের অধীনস্থ ছিল, ব্রিটিশদের কলোনি ছিল ভারতবর্ষ। তো এই আর্কিটেকচারটা তাদের হাত ধরেই ভারতবর্ষে ঢুকেছে। তো ব্রিটিশদের কাছে এই আর্কিটেকচারটা গেল কি করে? আমরা এখানে বলছি প্রাচীন গ্রিস ও রোম। তো ব্রিটিশরা কি করে হলো? কারণ ব্রিটিশরা একসময় রোম সাম্রাজ্যের অন্তর্গত ছিল। প্রথম ব্রিটেনকে কে জয় করেছিল? রোম সম্রাট জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার প্রথম ইংল্যান্ডকে জয় করেন। তো সেই থেকে রোমের, গ্রিসের স্থাপত্য রোমে প্রথমে গেল, এবং রোমের স্থাপত্য ধীরে ধীরে ইংল্যান্ড, গোটা ইউরোপে। এক সময় তো রোম সাম্রাজ্য গোটা প্রায় পুরো ইস্টার্ন ইউরোপ বাদ দিয়ে পুরো ইউরোপেই রোমান সাম্রাজ্য ছিল, তাই তো? তো তারে ধাপে ধাপে কার হাত ধরে? প্রথমে গ্রিসের হাত ধরে গেল রোমের কাছে, এবার রোমের হাত ধরে ওটা এক্সটেন্ড হয়ে বিশাল এলাকাতে চলে গেল, কারণ রোমান সাম্রাজ্য বিশাল বড় ছিল। একদম ইংল্যান্ড থেকে শুরু করে আমরা যদি পশ্চিম রোমান সাম্রাজ্য, পূর্ব রোমান সাম্রাজ্য পুরোটা যদি দেখি, তাহলে একেবারে ইংল্যান্ড থেকে শুরু করে আমাদের এশিয়ার একদম ইরাক এর কাছাকাছি অবধি ওদের সাম্রাজ্য বিস্তৃত ছিল, যা একসময় চালনা করা সম্ভব হয়নি জন্য রোমান সাম্রাজ্য একসময় ভেঙে গেছিল। পশ্চিম রোমান সাম্রাজ্য, পূর্ব রোমান সাম্রাজ্য ভেঙে গেছিল, ঠিক আছে? তো এই ব্রিটিশরা সেই রোমান সাম্রাজ্যের থেকে পেয়েছিল ওই যে পেয়েছিল আর্কিটেকচার স্টাইল, ওইটাই আবার ওরা নিয়ে ভারতবর্ষে যেসব জায়গাতে ওরা গেছে, সেসব জায়গাতে সেই আর্কিটেকচার স্টাইলটা নিয়ে গেছে। এবার এটার আর্কিটেকচারের ইতিহাসে কিন্তু ওটা উপনিবেশিকতার একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? যেমন ব্রিটিশ, যে বিভিন্ন যেমন ইউরোপীয় শক্তি যেগুলো ছিল, যেমন কি ব্রিটিশ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, স্প্যানিয়ার্ডরা,
এরা বিভিন্ন দেশে গেছে, তো বিভিন্ন দেশে যাওয়ার ফলে কি হয়েছে, বিভিন্ন দেশের ওইখানকার যে আর্কিটেকচারের স্টাইলগুলো ওরাও নিজেদের মধ্যে আত্মসাৎ করেছে জিনিসটাকে, নিয়ে একটা নতুন স্টাইল তৈরি হয়েছে। তো আমাদের গোটা পৃথিবীর স্থাপত্যের একটা জ্ঞানের একটা বৃদ্ধি, বিশাল বিশাল বৃদ্ধি হয়েছে। আর আমরা কি একত্রিত হয়েও গেছি, আর্কিটেকচার দিয়েও একত্রিত হয়েছি আমরা, তাই তো? তাহলে এটা কি ধ্রুপদী স্থাপত্যে অনেক বললাম আমরা প্রাচীন গ্রিস আর রোমের ব্যাপার। এখানে কলামের গুরুত্ব খুব বেশি, এই স্টাইলটা খুব ইম্পর্টেন্ট, যে কতটা স্পেসিং হবে, কতটা গুরুত্ব থাকবে, উপরের অনুপাতে নিচটা কতটা উঁচু হবে, এটা কতটা উঁচু হওয়া দরকার, সিঁড়িটার ধাপ কত উঁচু হওয়া দরকার, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ এই স্টাইলে। তারপরে আসছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপত্য, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে, শুধু ভারত বলবো না, হিন্দু স্থাপত্য। হিন্দু স্থাপত্যের মধ্যে কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মন্দির স্থাপত্য। আমাদের মন্দির স্থাপত্যের মধ্যে 3 ধরনের ভাগ হয়। মূল এখন যেটা আমরা যে বিবর্তন হয়ে যে পরিস্থিতি এসছে, ওটা হচ্ছে 3 ধরনের ধাপ। একটা হচ্ছে কি নাগর শৈলী, একটা হচ্ছে বেসার শৈলী, আর একটা হচ্ছে দ্রাবিড় শৈলী। দ্রাবিড় শৈলী হচ্ছে সাউথ ইন্ডিয়া যে তুমি মন্দিরগুলো দেখো, তাজ যে শৈলীতে নির্মিত হয়, তুমি দেখবে সাউথ ইন্ডিয়া যে কিছু মন্দির সামনে গোপুরাম থাকে, ওই যে স্টাইলটা, ওইটা হচ্ছে আমাদের দ্রাবিড় শৈলী। আর নাগর শৈলী হচ্ছে উত্তর ভারতে যে মন্দিরগুলো, যেমন সোমনাথ টেম্পল, এই যে অযোধ্যা রাম মন্দির যেটা হলো, রাম মন্দিরে কিছুটা মিক্স আছে, কিন্তু রাম মন্দির, এই যে মন্দিরগুলো দেখো উত্তর ভারতে, সেগুলো হচ্ছে নাগার শৈলী। আর মাঝামাঝি যে এলাকাগুলো আছে, কারণ ওইটাতে দুটো শৈলীরই বৈশিষ্ট্য কি হয়েছে, অ্যামালগামেশন হয়েছে, মানে ওর মধ্যে মিশ্রণ হয়েছে, নাগর শৈলী আর দ্রাবিড় শৈলী দিয়ে ওটা হয়েছে, ওটার নাম হচ্ছে বেসার শৈলী। তো এই ধরনের মন্দির তুমি কোথায় পাবা? মাঝামাঝি উড়িষ্যা, মহারাষ্ট্র এলাকায়, যেমন আমাদের জগন্নাথ টেম্পল বেসার শৈলীর একটা খুব বড় উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মন্দির আর্কিটেকচার। এইটা হচ্ছে, এই যে দুটো আর্কিটেকচার দেখছি, এই দুটো আর্কিটেকচার হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং অন্যতম গুরুত্বপূর্ণ আর্কিটেকচার স্টাইল। আর এরা প্রত্যেকে একে অপরের থেকে প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ, ইউনিক, দুটো আলাদা। পৃথিবীতে গুরুত্বপূর্ণ যদি দুটো আর্কিটেকচার স্টাইল হয়, তাহলে এটা একটা, এটা একটা। এখান থেকে বিভিন্ন আর্কিটেকচার স্টাইল জন্ম নিয়েছে, এখান থেকেও বিভিন্ন আর্কিটেকচার স্টাইলের জন্ম হয়েছে। আরেকটা আর্কিটেকচার স্টাইল আছে যে জাপানিজ আর কোরিয়ান এলাকার মধ্যে যে আর্কিটেকচার স্টাইল, ওদের যে চাইনিজদের যে স্টাইলটা হয়, কাঠের ছাদ হয়, এরকম বাঁকা বাঁকা ছাদ, ওই ডিজাইনটা। ঠিক আছে, ওটা তো আসবো আমরা একটু পরে। তাহলে দেখতে পাচ্ছ হিন্দু স্থাপত্য কথা বলছে ভারতীয় উপমহাদেশ, এর উৎস বৈশিষ্ট্য হচ্ছে শিখর। এই যে দেখতে পাচ্ছ শিখর যে আছে, শিখর থাকবে, মণ্ডপ থাকবে। মণ্ডপ হচ্ছে এইটাকে বলা হয় মণ্ডপ, নৃত্য মণ্ডপ। তুমি যদি কোণার্কে যাও, কোণার্কে সান টেম্পল যদি যাও, কোণার্কে দেখবা যে মূল মন্দিরের সামনে একটা মণ্ডপ আছে, ওটা হচ্ছে নৃত্য মণ্ডপ। আমাদের মন্দিরে মণ্ডপ থাকে। তারপরে কি বলছে, আর এখানকার ভাস্কর্য খুব জটিল, এখানে কি ইন্ট্রিকেট পাথরের মধ্যে খোদাই করে কাজ করা থাকে মন্দির শৈলীতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা পৃথিবীর খুব কম জায়গাতে ওই জিনিসগুলো দেখতে পাবে তুমি। তারপর হচ্ছে কি মহাজাগতিক প্রতীকবাদ। মহাজাগতিক আমাদের সব চাঁদ তারা অবস্থান মন্দিরের গাত্রে বর্ণনা করা থাকে। এমনকি তুই যদি কোণার্কে যেও তুমি যদি, তাহলে ওখানে দেখবে যে ভারতনাট্যম, ওখানে নাচের শৈলীগুলো ওখানে খোদাই করা আছে। যারা ভারতনাট্যম শেখে তারা ওইখানে গিয়ে ওই নাচের শৈলীগুলো গিয়ে দেখে দেখে প্র্যাকটিস করে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের মন্দির আর্কিটেকচার। এরকম বিভিন্ন খুবই সুন্দর সুন্দর মন্দির আমি সাউথ ইন্ডিয়াতে গেলে পাবি। যেমন তোর হচ্ছে বেলুরের যে মন্দির আছে, তাই তো? তারপরে আমাদের যদি কৈলাস টেম্পলের, ওটা আলাদাভাবে বর্ণনা করতে হবে, কারণ ওই মন্দিরটা একটা অন্য মনোলিথিক স্ট্রাকচার, যেহেতু ওটা একদম একটা পাথরকেই উপর থেকে খোদাই করে করে, ওটা মানে পৃথিবীর আশ্চর্যেরও আশ্চর্য বলা যেতে পারে কৈলাসা টেম্পলকে। এরকম ভারতে যেমন তোর হাম্পিতে যে আমাদের যে মন্দির ক্যাম্পাসটা আছে, হাম্পিতে যে মিউজিক্যাল পিলার আছে, মানে আমরা আর্কিটেকচারে কত এগিয়ে গেছিলাম, যে পিলারে যদি বাজনা বাজায় তাহলে ওখান থেকে তোর বিভিন্ন, একটা থেকে তবলার আওয়াজ হয়, একটা থেকে মৃদঙ্গের আওয়াজ হয়, কোনোটাতে খঞ্জনির আওয়াজ হয়, বিভিন্ন রকম জিনিসের আওয়াজ হয় পিলার, পাথরের পিলারের মধ্যে। মানে ওটা কতটা উন্নত হয়ে গেছিল আর্কিটেকচারে, যে এই জিনিসগুলো পরবর্তীতে ব্রিটিশরা যখন করেছিল, ওখান থেকে পিলার কেটে নিয়ে গিয়ে এখন ব্রিটিশ মিউজিয়ামে পাই, পিলারটা ওরা চেক করতে গেছিল যে কি করে এটা বানালো। যেটা আমাদের 50 টাকা নোটের মধ্যে যে ছবিটা, কর্ণাটকের হাম্পির ওই যে রথের চাকাটা থাকে পাথরের দিয়ে, ওর মধ্যে সব ইন্ট্রিকেট ডিজাইন করা আছে। বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে ভারতীয় আর্কিটেকচার এটা। এবার আমরা পৌঁছাচ্ছি কোথায়, রোমানেক্স আর্কিটেকচার। রোমানেক্স আর্কিটেকচারগুলো ঠিক এরকম হয়। ঠিক আছে, এই যে অর্ধবৃত্তাকার খিলান থাকবে এখানে, এই যে, আর হচ্ছে কি পুরু দেওয়াল দুর্গের মতো বিশাল, তো পাথরের পুরু দেওয়াল, মোটা মোটা দেওয়াল হয়। ঠিক আছে, এইটাকে কেউ চিনতে পারছো? এটা কি? এটা হচ্ছে হাগিয়া সোফিয়া। এটা কোথায় আছে? ইস্তানবুলে আছে। ইস্তানবুল কোথায়? ইস্তানবুল হচ্ছে তুর্কিতে আছে। ইস্তানবুলই পৃথিবীর একমাত্র শহর যেটা দুটো মহাদেশের মধ্যে আছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন আগে যখন প্রাচ্য পাশ্চাত্যের যখন ব্যবসা হতো, বিজনেস হতো, তার একটা মেন
জায়গা ছিল হচ্ছে ইস্তানবুল। এই জায়গার দখলকে নিয়ে বিভিন্ন জনের মধ্যে ঝামেলা হয়েছে। এই শহরটার পত্তন কে করেছিল? এই শহরটার পুরনো নাম হচ্ছে কি কনস্টান্টিনোপল। রোমান সম্রাট কনস্টান্টাইন এই শহরটা তৈরি করেছে। তো ওখানকার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাগিয়া সোফিয়া। এটা একটা চার্চ, যেটাকে পরবর্তীতে মসজিদে কনভার্ট করে দেওয়া হচ্ছে। তো এই যে আর্কিটেকচার স্টাইল, এটা হচ্ছে কি বলছে, এই যে বাইজেন্টাইন, তোকে একটু আগে বললাম বাইজেন্টাইন সভ্যতা, এই যে বাইজেন্টাইন স্থাপত্যের হচ্ছে এটা হচ্ছে নিদর্শন। এরকম টাইপের দেখতে হবে বাইজেন্টাইন স্থাপত্য। বাইজেন্টাইন সভ্যতাটা কি, রোমান সভ্যতা যখন ভেঙে গেল, যখন খুব বিশাল যখন হয়ে গেল, তখন অত বড় সাম্রাজ্যকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল একজন রাজার পক্ষে। তখন সাম্রাজ্যকে কি করে দিল, দুভাগে ভাগ করে দিল, একটা ইস্টার্ন রোমান সাম্রাজ্য, একটা ওয়েস্টার্ন রোমান সাম্রাজ্য। এই ইস্টার্ন যে রোমান সাম্রাজ্য, ইস্টার্ন রোমান সাম্রাজ্যটা হচ্ছে পরবর্তীতে বাইজেন্টাইন সভ্যতা হয়েছিল। জাস্টিনিয়ানের একজন খুব গুরুত্বপূর্ণ রাজা ছিল। জাস্টিনিয়ানের আইন আমরা পড়েছি ইতিহাসে, জাস্টিনিয়ান আইন খুব বিখ্যাত একটা আইন। তো ওখানকার আর্কিটেকচার স্টাইল হচ্ছে এটা। তার মানে আমরা কি দেখছি, আমরা বিভিন্ন গোটা পৃথিবীর বিভিন্ন জায়গার আর্কিটেকচারের স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেগুলো আর্কিটেকচার স্টাইল। আরেকটা গুরুত্বপূর্ণ আর্কিটেকচার স্টাইল কি, গথিক আর্কিটেকচার। গথিক আর্কিটেকচার এটা একটা সবচেয়ে বড় উদাহরণ। এটা কি, এটা হচ্ছে নটরডাম, ফ্রান্সের নটরডাম হচ্ছে গথিক আর্কিটেকচার একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। আরেকটা উদাহরণ হচ্ছে গথিক আর্কিটেকচারের, ওটা হচ্ছে কি কোলন ক্যাথিড্রাল। এরা খুব বড় বড় উঁচু উঁচু হয়। আর এই যে ডিজাইনটা দেখছিস, এই ডিজাইনটা, এটা একটা গথিক আর্কিটেকচার খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর কি, বড় বড় জানলা হবে, আর জানলার মধ্যে স্টেন্ড গ্লাস। এই যে, কারণ এর আগে অবধি কি ছিল, আমরা খুব বড় জানলা বানাতে পারতাম না, কারণ আমাদের ওই স্টাইলটা ছিল না যে আমরা বড় জানলা করতে গেলে কি হয়, উপরে সাপোর্টিং দরকার। ঠিক আছে, তো গথিক আর্কিটেকচারই সেই প্রথম আমাদেরকে কি দিল, যে আমরা বড় বড় জানলা বানাতে পারবো। ওর আগে অব্দি জানলাগুলো, আর্কিটেকচার স্টাইলের জানলাগুলো ছোট ছোট হতো, কারণ কি বড় জানলা করলে বিল্ডিং এর স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি প্রবলেম হয়ে যাবে। তো আমরা গথিক আর্কিটেকচার খুবই গুরুত্বপূর্ণ একটা আর্কিটেকচার। কি বলছে, দ্বাদশ শতাব্দীর ফ্রান্স, এই যে একটু আগে তোকে উদাহরণ দিলাম, ফ্রান্সের নটরডাম ক্যাথিড্রাল হচ্ছে গথিক আর্কিটেকচার একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। দ্বাদশ শতাব্দীর ফ্রান্সের আর্কিটেকচার স্টাইল দেখতে পাচ্ছি, এই যে এটা সাপোর্টিং স্ট্রাকচার, এগুলো কি আছে, তীক্ষ্ণ খিলান, উড়ন্ত ব্যাট্রেস, এই যে ফ্লাইং ব্যাট্রেস বলে এটাকে। আর কি বলছে, রঙিন কাচের জানলা, বললাম একটু আগে স্টেন গ্লাস, এই যে স্টেন গ্লাস। প্রতিনিধিত্বমূলক স্থাপনা হচ্ছে এই যে নটরডাম ক্যাথিড্রাল, এই যে নটরডাম ক্যাথিড্রালের ছবি, এটা দেখতে পাচ্ছ তোমরা, ফ্রান্সের যেটাতে কিছুদিন আগে আগুন লেগেছিল, যার পুরো শিখরটা পুরো কাঠের ছিল, ওটা পুরো পুড়ে গেছিল, ওটাকে আবার তৈরি করা হচ্ছে নটরডাম ক্যাথিড্রালকে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইবার চলে আসলাম কি আমরা ইন্ডিয়ার আরেকটা, ভারতের পৃথিবীর আর্কিটেকচার, ভারতের গুরুত্ব কত, যে এখানে এতগুলো গুরুত্বপূর্ণ আর্কিটেকচার স্টাইলের মধ্যেই আবার আরেকটা ভারতের আর্কিটেকচার স্টাইল পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি এখানে, ইসলামী ও ইন্দো পার্সিক স্থাপত্য। তো ভারতবর্ষে তুমি দেখতে পাচ্ছ এই ছবিটাতে, চিন্তা অসুবিধা কারোর হওয়া উচিত না, এটা কি কি তাজমহল। তো তাজমহলের যে আর্কিটেকচার স্টাইলটা দেখছো, এটার মধ্যে কি ভারতীয়, ইসলামী এবং কোথাকার, ইরান বা পারস্য, ইরানকে আগে কি বলা হতো, পারস্য সাম্রাজ্য। তো এই তিনটার অ্যামালগামেশন হয়েছে, এই তিনটার মিশ্রণ হয়েছে, তারপরে ভারতীয় এই আর্কিটেকচারটা এসছে, আর্কিটেকচার স্টাইল। তুমি আগ্রা ঠাগরাতে গেলে যে আর্কিটেকচার স্টাইলটা পাচ্ছ, তারই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ কি, তাজমহল। তাজমহল কি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা, তাই তো। তো আমরা কি পাচ্ছি দেখো, মূল বৈশিষ্ট্য জ্যামিতিক নকশা, মিনার, ঘোড়ার খুরের আকৃতির খিলান। এই যে ঘোড়ার খুরের আকৃতির খিলান দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে এই স্টাইলের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর কি বলছে, মুঘল স্থাপত্য হচ্ছে একটা উদাহরণ। মুঘল স্থাপত্যের মধ্যে সাদা মার্বেলের সাদা মার্বেলের ব্যবহার দেখতে পাচ্ছিস। তারপর লাল বেলে পাথর, রাজস্থান থেকে বেলে পাথরগুলো আছে, এগুলো পাথরকে খোদাই করার সুবিধা, যেটা তোর রাম মন্দিরে তৈরি হচ্ছে যে পাথর দিয়ে। পিঙ্ক স্যান্ডস্টোন, আর এবং কি হচ্ছে, নিখুঁত প্রতিসাম্য, মানে সিমেট্রি থাকবে, তুই যদি মাঝামাঝি কেটে দিস তাহলে দুদিকে সমান জিনিস পাবি মনে হবে, একদম দুদিকে সিমেট্রি থাকবে। এটা হচ্ছে এই আর্কিটেকচার স্টাইলের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ভারতীয় স্থাপত্যের উদাহরণ পেয়ে গেলাম। ঠিক আছে, ভারতীয় স্থাপত্যের মূল উদাহরণ হচ্ছে মন্দির স্থাপত্য, যেটা, তারপরে এটা। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ স্টাইল কি, এবার হচ্ছে আমরা জাপানি স্টাইল। এই দেখ জাপানের যে আছে এখানে, এই যে জাপানের ছাদের যে ডিজাইন, তারপরে এখানকার যে দরজার যে ডিজাইন আর কাঠের ব্যবহার, এটা হচ্ছে জাপানিদের আর্কিটেকচার স্টাইল একটা খুব গুরুত্বপূর্ণ। দেখ এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ওদের বিল্ডিং। তো কি বলছে, জাপানি স্থাপত্য ও প্যাগোডা স্থাপত্য, প্যাগোডাগুলো যে তৈরি করা হয় এই একই স্থাপত্য। কি যে জাপান এবং উৎস হচ্ছে কি, জাপান এবং পূর্ব এশিয়া, জাপানের উৎস। মূল বৈশিষ্ট্য বলছে কাঠের জটিল জোর, জাপানেরা কাঠের মধ্যে কোনো সময় লোহা ইউজ করে না, এটা একটা দারুণ জিনিস। ওর কাঠটা কাটবে এমনভাবে, আর এমনভাবে একটা কাঠের সঙ্গে একটা কাঠ জয়েন্ট হয়ে যাবে যে ছুটবে না কোনো সময়। তো এটা খুব জাপানিদের খুবই বিখ্যাত গোটা পৃথিবীর মধ্যে। তো কি বলছে, খুব কাঠের জটিল জোর, মানে একদম জোরগুলো একদম জটিল, লাগার পরে একদম শক্ত মজবুত হয়ে যায়। আর কি হচ্ছে, বাঁকানো ছাদ, এই যে ছাদ দেখতে পাচ্ছি আমরা, বাঁকানো ছাদ বললাম একটু আগে। আর কি বলছে, প্রকৃতির সাথে নিখুঁত ঐকতান এবং নমনীয় কাঠামো, যা ভূমিকম্প সহ্য করতে পারে। জাপান এমনিতে আমরা জানি যে ভূমিকম্প প্রবণ এলাকা,
তো ভূমিকম্পের যেন বেশি ক্ষতি না হয়, তুমি যদি পাথরের বিল্ডিং করো, ইটের বিল্ডিং করো, ভেঙে গেলে ক্ষয়ক্ষতি বেশি, ওই জন্য ওদের কাঠের ব্যবহারটা খুব বেশি ওখানকার বিল্ডিং। কাঠ নমনীয়, আর ক্ষয়ক্ষতিটাও কম হয়, আর কাঠ পাওয়া যায়, সাস্টেনেবল জিনিস মোটামুটি। কাঠামোগত দর্শন, প্রাচ্য বনাম পাশ্চাত্য, এই দুটো খুব আর্কিটেকচার স্টাইল আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, যে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে পার্থক্য আর ওদের মধ্যে ক্ল্যাশ কি হচ্ছে। প্রাচ্য বলতে আমরা কি বুঝি? প্রাচ্য বলতে ভারত, জাপান, চীন, এই যে প্রাচ্যের দিকের এলাকা, আর পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন যেগুলো কান্ট্রি আছে। প্রাচ্য পাশ্চাত্য এই যে পার্থক্যগুলো তুমি দেখি, যে পাশ্চাত্য আর্কিটেকচার, একটু আগে আমরা দেখলাম নটরডামের উদাহরণ পেলাম আমরা, এই যে এটা নটরডামেরই ছবিটা দিয়েছে। কি বলছে পাশ্চাত্য? কি বলছে? উলম্ব উচ্চতা, লম্বা লম্বা হবে, পাথরের ওজন, ওয়েট, ওটার উপরে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নির্ভর করে। একটা পাথরের উপর একটা পাথরের জয়েন্ট লাগিয়ে দিবে এমন কিছুই লাগাতে হবে না সারাটা জীবন। যেমন এই আর্চের পাথরটা, মাঝখানের পাথরটা যদি লাগিয়ে দিয়ে, ওই আর্চ হাজার হাজার বছর আগে বানানো, এখনো ওই আর্চ পড়ে আছে, ওর মধ্যে কোনো মাঝে কোনো জয়েন্ট কিছুই লাগানো হয় না, পাথর 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 সাজিয়ে মাঝখানে ওটাকে অ্যাঙ্গেল করে বসিয়ে দিল, এই যে বসে গেল, ওটা গ্র্যাভিটি ওকে সবসময় মজবুত করে রাখে, যতই ওজন দিয়ে দেয় কিছুই হবে না। কেন আমাদের এখন বিভিন্ন ব্রিজে, ওই যে যেমন করোনেশন ব্রিজ, তোকে এর আগের দিন বলছিলাম যে করোনেশন ব্রিজের আর্চ, ব্রিজটা দেখবি এরকম উপর থেকে এরকম গেছে, আর এইখান থেকে একটা আর্চ গিয়ে এরকম ভাবে আরেকটা আর্চ গেছে, ওটার উপরেই গোটা ব্রিজের কিন্তু ভারটা পড়ছে। তো ওই আর্চের ডিজাইন হচ্ছে সবচেয়ে মজবুত ডিজাইনের মধ্যে একটা, ওটা পৃথিবীর, বুঝতে পারলি তো? ভারতের যে পৃথিবীর সবচেয়ে উঁচু রেল ব্রিজ যেটা হয়েছে চেনাবটা হচ্ছে একটা আর্চ ব্রিজ, ওখানে দেখবি নিচে একটা আর্চ আছে যার উপর দিয়ে রেল লাইনটা পাতা হয়েছে। তো রেলের মতো ভারী জিনিস ওর উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না, খুবই মজবুত একটা স্ট্রাকচার। চেনাবটা কাশ্মীরে আছে, চেনাব নদীর মানে বিপাশা, যেটাকে শতদ্রুই হচ্ছে চেনাব। পাঞ্জাবের পঞ্চনদী যেটা আছে, আগে কি ছিল? বিপাশা, শতদ্রু, ইরাবতী, এই নদীগুলোই রাবি ঝেলাম এখন হয়ে গেছে, রাবি ঝেলাম, বুঝতে পেরেছিস তো? চেনাব ওটা। এটা হচ্ছে তোর সেই প্রাচ্যের স্ট্রাকচার। একটু আগে জাপানিজ আর্কিটেকচার দেখলাম আমরা। কি বলছে প্রাচ্যে? বলছে আনুভূমিক বিস্তার, এরকম হরাইজন্টাল বিস্তারটা বেশি, আর কাঠের নমনীয়তা, জ্যামিতি, আর প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য, হারমোনি থাকে। এইবার আসছে আমরা কি বিভিন্ন রকম হচ্ছে কি রেনেসা স্থাপত্য। রেনেসা আমরা নবজাগরণ সম্পর্কে জানি, ইউরোপে নবজাগরণ এসেছিল। তো ওই সময় কি হচ্ছে? ধ্রুপদী, প্রতিসাম্য ও মানবতাবাদের পুনর্জাগরণ, আবার পুরোনো আর্কিটেকচার গুলো নিয়ে আবার ভাবনা চিন্তা এবং নতুন ভাবনা চিন্তাও এসেছিল, রেনেসার মধ্যে এসেছিল, ঠিক আছে? উদাহরণ দিচ্ছে ফ্লোরেন্সের যে ক্যাথিড্রাল আছে। আরেক ধরনের কি বলছে? প্যালাডিয়ান স্থাপত্য। এগুলো বিভিন্ন রকম আর্কিটেকচার স্টাইল। ম্যানারিস্ট স্থাপত্য কি বলছে? দৃশ্যমান বিভ্রমের মাধ্যমে রেনেসার নিয়ম ভাঙার খেলা। রেনেসার সময় যে আর্কিটেকচার স্টাইল এসেছিল তাকে ভাঙতে মানুষ সবসময় কি চেয়েছে? যে গতানুগতিক যাব না, যেটাই নর্মালি চলে আসছে ওটাকে ভাঙার চেষ্টা করেছে মানুষ। তারই একটা উদাহরণ হচ্ছে ম্যানারিস্ট স্থাপত্য। এই যে দেখো, এবার হচ্ছে কি বারোক স্থাপত্যের উদাহরণ হচ্ছে এই যেটা তোর হচ্ছে ভার্সাই যে তুই যদি যাস, এটা হচ্ছে এই যে আছে ভার্সাইয়ের প্রাসাদ, দ্য প্যালেস অফ ভার্সাই। এই যে ভার্সাই প্রাসাদের যে আর্কিটেকচার, ওটার মধ্যে তুই বারোক স্থাপত্য পাচ্ছিস, ঠিক আছে? একটা খুবই গুরুত্বপূর্ণ আর্কিটেকচারাল মার্ভেল বলা হয়। এই ভার্সাইয়ের ট্রিটি হয়েছিল এই হলের মধ্যে, দ্য ট্রিটি অফ ভার্সাই বা ভার্সাইয়াস যেটাকে বলে, ওটা যে ফ্রান্সে আছে। ফ্রান্সের যে রাজা, তার বাড়ি হচ্ছে এটা, কিন্তু এটা একজনের মানে বিভিন্ন রাজা, অষ্টম তোর চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এরকম এসে পরপর মানে কেউ এই বিল্ডিংটা এই পার্টটুকু বানিয়েছে, তারপরে যে রাজা হলো সে, এটা আসলে হান্টিং লজ ছিল একটা, শিকার করতে যেত রাজারা, তাদের জঙ্গলের মাঝখানে একটা থাকার জায়গা দরকার ছিল, ওই হিসেবে তৈরি হয়েছিল প্রথম ভার্সাই যে প্যালেস। ওটাই ধাপে ধাপে প্রথম রাজা গেল, দিয়ে তারপরে এই পার্টটুকু বানালো, তারপরে এই পার্টটুকু বানালো, তারপরে এই পার্টটুকু বানালো, এরকম করে প্রত্যেক রাজার আমলে এটার উন্নতি হয়েছে ধীরে ধীরে। মানে এটা দেখার মতো জায়গা ভার্সাই প্যালেস। এবার কি বলছে? নিও ক্লাসিক্যাল বা নব্য ধ্রুপদী, বারোকের অতিশয্যের, এই যে বারক স্থাপত্য একটা জিনিস দেখছি কি সবকিছুতে এক্সট্রা অতিশয্য, এই যেগুলো এগুলোকে বলে কি বলতো? ফ্রেস্কো বলে এগুলোকে, এই জিনিসগুলোকে বলে ফ্রেস্কো। তো এখানে খুব ডিজাইন, প্রচুর ইন্ট্রিকেট ডিজাইন বেশি দিয়ে অতিশয্য হয়ে গেলে কি ওটা আবার খারাপ লাগতে থাকে। তো এর কাউন্টার হিসেবে আবার কি শুরু হলো? নিও ক্লাসিক্যাল। ওর কার বিরুদ্ধে? কি বলছে? বারোকের অতিশয্যের প্রতিক্রিয়া, এই অতিশয্যের কি বললো না, একটু সিম্পলিসিটি আনো, তখন আমরা কি আসলো? নিও ক্লাসিক্যাল, ঠিক আছে? এই যে কোথায় আছে? ইউএস ক্যাপিটাল বা ব্রিটিশ মিউজিয়াম যে আছে, ব্রিটিশ মিউজিয়ামটা এই বারক স্থাপত্যের উদাহরণ। তারপরে কি হচ্ছে? কলোনিয়াল স্থাপত্য। এই যে কলোনিয়াল স্থাপত্য তুমি দেখতে পাচ্ছ এরকম হয় কলোনিয়াল ডিজাইনগুলো, কলোনিয়ালিজম যখন হলো করে পৃথিবীতে ইউরোপিয়ানরা। তারপরে কি ডাচ কলোনিয়াল, ডাচদের একটু ডিজাইনটা একটু আলাদা। তারপর কি আছে? ইন্দো সার্সেনিক স্থাপত্য। এই যে এটা একটা খুব বড় উদাহরণ হচ্ছে আমাদের কি ছত্রপতি শিবাজি টার্মিনাস, ইন্দো সার্সেনিক আর্কিটেকচারের একটা বড় উদাহরণ এটা, ঠিক আছে?
আরো বিভিন্ন রকম আর্কিটেকচার স্টাইল তুমি দেখতে পাচ্ছ এখানে। তারপরে শিল্প বিপ্লবের ফলে যে উন্নতি হলো ওটার একটা এফেক্ট ছিল, ঠিক আছে। এই যে বিভিন্ন রকম এই যে আর্কিটেকচারাল রিভাইভালিজম, এই যে বোজ আর্টস হচ্ছে আমেরিকা যখন স্বাধীন হলো, ঠিক আছে, আমেরিকা স্বাধীন হওয়ার পরে ওখানে কি ছিল, যারা ফাউন্ডিং ফাদার্স বলা হয় আমেরিকার, ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ছিল, আর কিছু মেসন ছিল। মেসন কারা? যারা পাথরের কাজ করে। তো আর্কিটেক্ট বিভিন্ন ওই ফাউন্ডিং ফাদার্সদের মধ্যে যারা সিগনেটারি ছিল দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমেরিকার, ওই সিগনেটারিদের মধ্যে একজন বিখ্যাত আর্কিটেক্ট ছিল। ওই আর্কিটেক্ট যখন আমেরিকাকে যখন হচ্ছে স্বাধীন হলো, তখন ওরা কি ডিসাইড করলো যে আমেরিকার আর্কিটেকচারকে আমরা কিভাবে কেমন দিকে নিয়ে যাব। তখন যে আর্কিটেকচারটা প্রাধান্য পেয়েছিল সবচেয়ে, ওরা যেহেতু ইউরোপিয়ানরা এসেছিল ইউরোপ থেকে, তো ওইখান থেকে ওরা ভালো জিনিসগুলোকে নিয়ে যত এবার বিল্ডিংগুলো তৈরি হবে, তখন ওই আর্কিটেকচার স্টাইলে আমরা অ্যাডাপ্ট করবো। তো ওটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ আর্কিটেকচার স্টাইল ডেভেলপ হয়েছিল, সেটার নাম হচ্ছে বোজ আর্টস। এটার উৎপত্তি স্থল কিন্তু ফ্রান্স। বোজ আর্টস এটার মধ্যে একটা গ্র্যান্ডিয়র ছিল, মানে তুই এই বিল্ডিংগুলোর সামনে গেলে মনে হবে যে গ্র্যান্ড জায়গাতে এসেছিস, কোনো একটা বিশাল, মানে ও নিজে যে আছে পজিশনটাকে বোঝায় সবসময় বিল্ডিংটা। বোঝাচ্ছে মানে খুব খরচ সাপেক্ষ বিল্ডিং, কিন্তু ওর নিজের আমি আছি এখানে, আমি এখানকারই, ও থাকলে মানে ওই জায়গার পজিশনটা বুঝিয়ে দিল যে আমি এখানে আছি। রয়্যালিটির ব্যাপার আছে। এন্ট্রান্সগুলো খুব বিশাল হবে, বিশাল আর খুব ডিজাইনেবল হবে, এন্ট্রান্সটা এত সুন্দর হবে। ওটা হচ্ছে বোজ আর্ট ডিজাইন। আমেরিকার বিভিন্ন রকম সরকারি বিল্ডিং যেগুলো আছে ওগুলোতে বোজ আর্টসে দেখতে পাবি। আমেরিকাতে অনেকগুলো আর্কিটেকচার স্টাইল ডেভেলপ করেছে। এই যে বোজ আর্টস একটা আছে, এডওয়ার্ডিয়ান স্থাপত্য আছে, তারপর রিভাইভালিজম আছে। এই যে রিভাইভালিজম মানে আবার পুরোনো জিনিসকে আবার নিয়ে আসা, ঠিক আছে। এগুলো জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার কি রড আয়রনের ডিজাইনার, রড আয়রন দিয়ে তৈরি করা, যেটাকে বেন্ডিং করা সহজ। ওই জন্য এই যে সিঁড়ির যে ইয়েগুলো দেখছিস সহজে বেন্ড করা যায়, তো ওটাতে ডিজাইন করা যায় সহজ, ওই জন্য রড আয়রন দিয়ে। এবার হচ্ছে যন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। এবার কি হয়েছিল, যখন শিল্প বিপ্লব আসলো তখন আমরা কি করলাম, সব কিছু যন্ত্রের দিয়ে বানাতে শুরু করলাম, সব মেশিনে হয়ে যাচ্ছে, সব কলকারখানায় তৈরি করে নিচ্ছি এখন, সব বিল্ডিং টিল্ডিং এর যে ম্যাটেরিয়াল সব মেশিন থেকে তৈরি হচ্ছে। এবার কি হলো, আর্কিটেক্টরা আবার বিদ্রোহ করে বসলো। আর্কিটেক্টরা যুগে যুগে বিদ্রোহ করেছে, তেমনই একটা বিদ্রোহ হচ্ছে কি যন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। আরেকটা পরবর্তীতে আরেকটা বিদ্রোহের কথা আমরা জানতে পারি, সেটা হচ্ছে বাউ হাউস, যেটা হচ্ছে বাউ হাউসের জন্ম হয়েছিল যার জন্য, যে এত অতিশয্যকে সরলীকরণ করার জন্য। আজকালকার যত তুই হসপিটাল বিল্ডিং এর ডিজাইন দেখিস ওটা সম্পূর্ণ বাউ হাউস থেকে আসা। চেয়ারের হাইট কত হবে, খাটের হাইট কত হবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে, যেটাতে মানুষের কাজ সহজ হবে। ডিজাইনের লুকের ইম্পর্টেন্স নাই, মানুষের কাজটা ইম্পর্টেন্ট, যে আমার কাজটা যেটা হওয়ার জন্য যতটা দরকার। তুমি যখনই বোজ আর্টস দেখছি ওখানে দেখছি অতিশয্য তোর দেখতে পাচ্ছিস, রয়্যালিটির ব্যাপার আছে। আর বাউ হাউসে যখন পৌঁছাবো তখন দেখবো যে ওটা একদম উল্টো, ওখানে হচ্ছে একদম হচ্ছে সাইন্টিফিক ওয়েতে, যেটা যতটুকু দরকার, যেটা হাইট, দরজার হাইট কত হলে তোর কাজ একদম স্মুথলি হবে, বিল্ডিং এর ডিজাইন কেমন হলে তোর, একটা হসপিটাল ডিজাইন করতে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, যে ডাক্তারদের চলাফেরা যেন কোনো রকম বাধা না হয়, কোনো স্ট্রেচার নিয়ে যাওয়ার সময় যেন বাধা না হয়, ওটা যেন ভাবনা চিন্তা করে বিল্ডিং ডিজাইন করতে হয়। তো এটা বাউ হাউস থেকে এই জিনিসগুলোতে অনেক পরিবর্তন এসেছে। বাউ হাউস কি করেছে, আজকে যত তুই মডার্ন বিল্ডিং দেখিস বা মিড সেঞ্চুরি মডার্ন যে বিল্ডিং দেখিস, কাচের যে জানলা, বড় বড় জানলা দেখছিস, এটা বাউ হাউস থেকে এসেছে। বাউ হাউস থেকে অনুপ্রাণিত হয়েছিল রবীন্দ্রনাথ। আজকে তুই যে শান্তিনিকেতনে যে বিল্ডিং এ দেখবি ওখানে বিভিন্ন রকম আর্কিটেকচার স্টাইল আছে। তো ভারতবর্ষে আর্কিটেকচারাল আবার রিভাইভালিজম করেছিল রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে। তো ওটার কি ইনফ্লুয়েন্স বাই বাউ হাউস। বাউ হাউস মুভমেন্ট কোথায় হয়েছিল, জার্মানিতে, ঠিক আছে, ওটাও জানতে পারবো আমরা একটু পরে। এই যে আর্ট নোভো একটা হচ্ছে আমেরিকাতে ডেভেলপ হওয়া একটা ডিজাইন। আর্ট নোভোর বিভিন্ন বিখ্যাত বিল্ডিং আছে। যখন স্কাই স্ক্র্যাপারগুলো তৈরি হতে শুরু করলো তখন আর্ট নোভো ডিজাইনেরও প্রাধান্য বেড়েছিল, নিউ ইয়র্কে বা শিকাগোতে যে বড় বড় বিল্ডিংগুলো আছে, ঠিক আছে। এই যে আমরা চলে আসলাম কি বাউ হাউস স্থাপত্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আর্কিটেকচার স্টাইলের মধ্যে জানতে হবে। বাউ হাউস স্থাপত্য রূপ কার্যকারিতাকে অনুসরণ করে ফর্ম ফলোজ ফাংশন, আধুনিকতার কঠোর উন্মেষ। কি বলছে, রূপ কার্যকারিতাটা এখানে খুব ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তোমার বিল্ডিংটা যেন কাজের হয়, তোমার বিল্ডিংয়ে হাওয়া বাতাস খেলানোর জন্য যেদিকে যতটুকু জানলা দরকার সেটুকুই দিবা, এক্সট্রা কিছু দেওয়া দরকার না। ওটার জন্য বিল্ডিংটা যেমন বক্স টাইপ দেখতে হলে দেখতে হোক, বক্স টাইপ যে বিল্ডিংগুলো এখন দেখিস ওটার কিন্তু বাউ হাউস থেকে আসা। খুব গুরুত্বপূর্ণ একটা আন্দোলন বলতে পারিস আর্কিটেকচারের, বাউ হাউস স্থাপত্য। এই যে এটা হচ্ছে তোর কি আর্ট নুভো। তারপর বলছে কনস্ট্রাকটিভ স্থাপত্য, কি বলছে, টাটলিনের টাওয়ার মনুমেন্ট টু দি থার্ড ইন্টারন্যাশনাল শুরুর দিকে হবে, কি বলছে, সোভিয়েত অ্যাভগার্ড আর কাঁচা যান্ত্রিক রূপ। সোভিয়েতদের যে আর্কিটেকচার একটা স্টাইল আছে, ওখানে বিল্ডিংগুলো দেখবি বেশি ডিজাইনেবল না, ফ্ল্যাটের পর ফ্ল্যাট এরকম করে থাকে, যেটা তুই যেসব জায়গায় সোভিয়েত ইউনিয়ন ছিল ওখানে এখন ওই বিল্ডিংগুলোর প্রাধান্য দেখতে হবে আলাদা করে। যেহেতু সোভিয়েতরা কি
ইনফ্লুয়েন্সড বাই কমিউনিজম। কমিউনিজমের সবার সাম্যর জন্য ফ্ল্যাট কালচারটা ওরকম টাইপের। কেন? যে ওটাতে সবাইকে সমান মনে হচ্ছে, যে সবারই বিল্ডিং একই রকম, সবারই জানলা ধরনের একই রকম, কেউ আলাদা না। তো ওই জন্য একটা ওই রকম আর্কিটেকচার স্টাইলের জন্ম হয়েছিল ওখানে। এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আধুনিক মডার্ন আর্কিটেকচারের মধ্যে আসছে প্রেরি স্টাইল। এটার একটা খুব গুরুত্বপূর্ণ আর্কিটেক্টের নাম হচ্ছে কি ফ্র্যাঙ্ক লয়েড রাইট। প্রেরি স্টাইলের জনক বলা হয়। সেই ফ্র্যাঙ্ক লয়েড রাইটেরই এরকম বিল্ডিং আছে, দ্য গ্রেট ওয়াটারফল বলে একটা বিল্ডিং আছে, ওটা ফ্র্যাঙ্ক লয়েড রাইটের, খুব বিখ্যাত। তো এই আধুনিক আমরা আর্কিটেকচারে পৌঁছে গেলাম। এই যে কাচের ব্যবহার দেখতে পাচ্ছি, লোহার ব্যবহার দেখতে পাচ্ছি, আর কি ক্যান্টিলিভার ডিজাইন দেখতে পাচ্ছি আমরা বিল্ডিংয়ে। বিল্ডিং ক্যান্টিলিভার মানে বেরিয়ে থাকবে, বিল্ডিংটা এখানে আছে, অনেকটা বেরিয়ে আছে দিয়ে ডিজাইন, ওটা আর্কিটেকচার স্টাইলের মধ্যে, প্রেরি স্টাইলের মধ্যে আছে। এই যে মিড সেঞ্চুরি মডার্ন, একটু আগে বললাম মিড সেঞ্চুরি মডার্ন আছে। এই যে বিভিন্ন রকম এখনকার যুগে মিড সেঞ্চুরি মডার্ন বিখ্যাত ঘরগুলো উদাহরণ দেওয়া, এই যে দেখো প্রেরি স্টাইলে দিয়ে দিয়েছে, দেখ ফ্র্যাঙ্ক লয়েড রাইটের রবি হাউস। তারপরে গেছে ফলিং ওয়াটার খুব বিখ্যাত। এটা নতুন আর্কিটেকচার স্টাইলের জন্য এই স্টাইলটা জন্ম দিয়েছিল, দ্য ফলিং ওয়াটার। একটা জল ঝর্ণা চলে আসছে, তার উপরেই তার জলটাকে কেন্দ্র করে বাড়িটা তৈরি করা, বাড়িটার নাম হচ্ছে দ্য ফলিং ওয়াটার। ঠিক আছে, এই যে একটু আগে তোমাকে বলছিলাম যে কলাম ডিজাইনে কত রকম পার্থক্য থাকতে পারে। এই যে কলামের মধ্যে যে এরকম থাকে ডিজাইনের মধ্যে, এই যে আবেগ অতিশয্য থাকছে, ভিক্টোরিয়ান বাড়িতে তুই দেখতে পাবি, ইংল্যান্ডের বিভিন্ন রকম যে বাড়ি আছে ভিক্টোরিয়া আমলে যেগুলো তৈরি হয়েছিল, ওটা একটা ভিক্টোরিয়ান স্টাইল, ওটা একটা আর্কিটেকচার আলাদা স্টাইল। যখন ওই সময় ইংল্যান্ড হচ্ছে একদম সাম্রাজ্যের পিকে, ওদের ধন সম্পদের কোনো, গোটা পৃথিবী থেকে ধন সম্পদ লুট করছে, যেভাবে হোক ওদের দেশে ঢুকছে, তো সম্পদের ব্যবহার করে ওরা যে নিজেদের শহরগুলোকে গুছিয়েছিল, ওটার মধ্যে ভিক্টোরিয়ান একটা স্থাপত্য গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল। ইংল্যান্ড, তুই লন্ডনে যদি যাস, লন্ডনে গেলে এখনো তুই বিভিন্ন গ্রাম যেগুলোকে এখন মানে ওটাকে গিয়ে কি করে দেওয়া হয়েছে, ওগুলো যেন কোনো চেঞ্জ না হয়, খুব কড়াকড়ি করা থাকে, যে ভিক্টোরিয়ান যে হাউসের বাড়িগুলো যে আছে পরপর সাজানো, ওগুলোতে যেন ভাঙাচোরা করা যায় না, ওটাকে সংরক্ষণ করে রাখা হয়। তারপরে দেখতে পাচ্ছি মডার্নিস্ট আর্কিটেকচার, দেখ কিসের ব্যবহার চলে আসছে, লোহার ব্যবহার চলে আসছে। এগুলো পুরোনোগুলোতে লোহার ব্যবহার কম পাচ্ছে, কারণ তখন আমরা ততটা পাথরের ব্যবহারটা বেশি পাচ্ছি, মাটির ব্যবহার পাচ্ছি, কিন্তু লোহার ব্যবহার তখন আসছে না। এবার ধীরে ধীরে লোহাতে আমরা যখন উন্নতি করতে পারছি লোহার কাজে, তখন লোহার ব্যবহার চলে আসছে, লোহা এবং কাচের ব্যবহার। এই যে চলে আসলে ব্রুটালিস্ট আর্কিটেকচার খুব গুরুত্বপূর্ণ। ব্রুটালিস্ট কি? এটাও এক ধরনের কি বিদ্রোহ। কি হচ্ছে, কংক্রিটের যে ব্যবহার, জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকার ডিজাইনগুলো যেত, ওটা ব্রুটালিস্ট আর্কিটেকচারের উদাহরণ আছে কি না? ওরা যখন যে কংক্রিটের ঢালাই করা, কিচ্ছু নাই বিল্ডিংটাতে, দেখে তোর মানে মানে যে কিছুই কোনো সৌন্দর্য নাই, ব্রুটালিস্ট, ওখান থেকে ব্রুটালিস্ট ব্যাপারগুলো এসেছিল। তারপর গেছে এক্সপ্রেশনিস্ট। এবার ব্রুটালিস্টের উল্টা, এবার এক্সপ্রেশন করছে মানে ওটা অনেক ডিজাইন থাকবে, ওটা হচ্ছে এক্সপ্রেশনিস্ট। এই যে আইনস্টাইন টাওয়ার যেটা আছে, বস্টন সিটি হল, ব্রুটালিস্ট আর্কিটেকচারের উদাহরণ। আমাদের চণ্ডীগড় শহর একজন বিখ্যাত আর্কিটেক্টের ডিজাইন করা, লে কর্বুজিয়ার। ওখানে যে তোর কোর্ট হাউসটা হচ্ছে ব্রুটালিস্ট আর্কিটেকচারের উদাহরণ। ঠিক আছে, এই যে এটা একজন বিখ্যাত আর্কিটেক্টের তৈরি করা। বিশৃঙ্খল জ্যামিতি, কি হচ্ছে ডিকনস্ট্রাকটিভিজম। এই বিল্ডিংটা কিভাবে যখন তৈরি করেছে জানিস এই গল্পটা? এ যখন ডিজাইন করবে কি করে, একটা কাগজ নিল, কাগজটা এরকম মুড়ে এরকম ফেলে দিল। এর যে আর্কিটেকচার, একটা নাম বলবো, খুব বিখ্যাত আর্কিটেক্ট, ওই যে ডিজাইনটা পেলো, ওটাই বিল্ডিং এর ডিজাইন। মানুষ যখন নতুন কিছু, এই যে তুই তো ফ্যাশনের জগতে তুই ধরে আসিস, ফ্যাশনের জগতে যে আমরা এখন বুঝতে পারি, আমরা প্রথমে ভাবতাম যে কি সব করছে এরা, সিঁড়ি পরে চলে আসছে, কেউ এরকম টাইপের করছে, কেউ উল্টা পাল্টা কেমন টাইপের ছাতা পাতা কি সব মাথার মধ্যে এসব উল্টা পাল্টা পড়ে আসছে। ওটা কেন হয়? কারণটা হচ্ছে মানুষ গতানুগতিকতা থেকে বেরোনোর চেষ্টা করছে, এইভাবেই নতুন ডিজাইনের আবিষ্কার হয়। আমাদেরকে দেখে অড লাগছে যে র্যাম্পে যখন হাঁটছে মডেলগুলো, উল্টাপাল্টা কেমন টাইপের ড্রেস, পার্টি পরে চলে এসছে, কেউ প্লাস্টিকের এরকম, কেউ লোহার এরকম। এটা পড়ার কারণ হচ্ছে এই যারা ডিজাইনার হয়, ওরা অনবরত কি করছে, ওদের মাইন্ডকে প্রেসার দিচ্ছে, নতুন ডিজাইন কি করে আনবে। আমরা তো সেই একই জামা প্যান্ট এই যে ডিজাইন এসছে, কি করে আমরা কি করে নতুন ডিজাইন আসবো, যখন আমরা ভাঙবো চুরবো নিজেদেরকে। ওইটা হচ্ছে ভাঙাচোরার সময়, যখন আমরা নতুন অড ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে ভাঙাচোরা করছে। তা কেমন একজন বিখ্যাত আর্কিটেক্ট ছিল জার্মানির একজন আর্কিটেক্ট ছিল, ওর নাম হচ্ছে কার্ল লাগারফেল্ড। এর যদি নাম শুনে থাকে, এই যে লুই ভিটন যে ডিজাইন বা সেনেলের যে ডিজাইনার, হচ্ছে কার্ল লাগারফেল্ড, মারা গেছে লোকটা, খুবই বিখ্যাত ডিজাইনার। তো ওর যে ডিজাইনগুলো এরকম, এখন আমরা জিনিসটা বুঝতে পারি, ছোটবেলায় আমরা কি মনে হতো, কি করছে এরা সব ফালতু জোকারদের মতো ড্রেস পরে হাঁটছে, কিন্তু না, ওটা একটা খুবই গুরুত্ব আছে ওই জিনিসটার, ওই ড্রেসগুলো পরার। ওটা বুঝতে পারলি, মানে কি ডিজাইনাররা নতুন কি করে আনবে,
তো পুরনো যা আছে ওটাকে ভাঙো আগে। ভাঙারই পদ্ধতি হচ্ছে অড জিনিসকে, যেমন এই বিল্ডিংটা তৈরি করার সময় কাগজকে মুড়িয়ে ও ডিজাইন পাচ্ছে না, তো কি করবে, কাগজ মুড়িয়ে ফেললো, যে আকারটা নিল কাগজটা ওইটাই বিল্ডিং এর ডিজাইন ইউজ করছে। এটা হচ্ছে সেই ডিজাইন, খুব বিখ্যাত একটা বিল্ডিং এটা। এর উদাহরণ হচ্ছে কি, এই যে গোগেনহাইম হাউস, এটা হচ্ছে গোগেনহাইম হাউস, এটা একটা মিউজিয়াম অ্যাকচুয়ালি। এবার আসছি কি, এটাতে দেখ সমস্ত বিল্ডিং এর পাইপ গুলো বাইরে, আগের বিল্ডিং এর যত তোর ড্রেনেজ পাইপ, জলের পাইপ সব কি ঢাকা, এই বিল্ডিংটাতে বাইরে। এটার নাম কি দিচ্ছে, হাইটেক স্থাপত্য। এখানে কি হচ্ছে, ভবনের অভ্যন্তরীণ যান্ত্রিক কাঠামো, পাইপ স্টিল বাইরের দিকে উন্মুক্ত রাখা, সমস্ত কিছুকে বাইরে রাখছে। এখান থেকে তুই বিল্ডিং এর যে কার্যকারিতা, বিল্ডিংটা কিভাবে কাজ করছে ওটা তুই বাইরে থেকে দেখতে পেয়ে যাবি। বিল্ডিং এর জল কোনটা দিয়ে যাচ্ছে, গ্যাস কোনটা দিয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলি তো। সিঁড়িগুলো এমনকি বাইরে দিয়ে যে লোক যে উঠছে তুই বুঝতে পারবি, মানে বিল্ডিং এর যে মেন ভিতরের কাজকর্মগুলোকে বাইরে করে দিল, একদম উল্টা। এটা হচ্ছে এই আর্কিটেকচার আমরা দেখতে পাই, হাইটেক আর্কিটেকচার, যেমন হচ্ছে লয়েডস বিল্ডিং। তারপর আমরা মেটাবলিক স্থাপত্য, এই যে এরকম টাইপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর আমরা চলে আসলাম প্যারামেট্রিক স্থাপত্যে। এই যে এখানে এটার একটা খুব বিখ্যাত, এই যে প্যারামেট্রিক কি, এই যে কার্ভেচার, এইটার একজন খুবই বিখ্যাত আর্কিটেক্ট একজন আছে, যার নাম হচ্ছে জাহা হাদিদ, যেটা তো মেয়ে মানুষদের জানা অবশ্যই উচিত, কারণ জাহা হাদিদ হচ্ছে একজন মহিলা আর্কিটেক্ট, মানে যে আর্কিটেকচারকে একটা অন্য জায়গাতে পৌঁছেছে। আর্কিটেকচারকে অন্য জায়গায় পৌঁছানোর পিছনে এই আর্কিটেকচার যত জায়গাতে দেখছি আজকে, তার বলতে পারিস যে সূত্রপাত করেছে এই জাহা হাদিদ। ইরাকি একজন মহিলা ছিল, যে মারা গেল, কিছুদিন আগে মারা গেল। জাহা হাদিদের আর্কিটেকচার এত বিউটিফুল। ওর একটা বিখ্যাত বিল্ডিং আছে, সেটা হচ্ছে তোর, যদি বাকু আজারবাইজান শহর দেশ চিনিস, ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি যে দেশ আছে, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, সেইখানে হচ্ছে আজারবাইজান আছে, তার রাজধানী বাকু। বাকুতে একটা মিউজিয়াম বানিয়েছে, পৃথিবী বিখ্যাত মিউজিয়াম। ওই ডিজাইন দেখলে তো মন ভরে যাবে, সেই জাহা হাদিদের তৈরি করা। এই যে আজকে এই ডিজাইনগুলো দেখছিস, তারপর তো এখন তো 3D প্রিন্টার আসার ফলে আরো অনেক জটিল ডিজাইনকে আমরা সহজভাবে করে নিতে পারছি। তো সেই জাহা হাদিদ হচ্ছে এর একটা উদাহরণ। এই যে দেখ, প্যারামেট্রিক স্থাপত্য কি বলছে, কম্পিউটার অ্যালগোরিদম দ্বারা তৈরি তরল অসম্ভব বক্ররেখা এবং গতিশীল নান্দনিকতা। ওই যে আর্কিটেকচারের স্টাইলগুলো কোথা থেকে পেয়েছিল জানিস, হচ্ছে অ্যারাবিক লেটার থেকে। অ্যারাবিক লেটারগুলো যেমন এরকম টান টান থাকতো, ওইখান থেকে বিল্ডিং ডিজাইন। বেজিং এর যে তোর এয়ারপোর্টের ডিজাইন করেছে জাহা হাদিদ। আমাদের যে মুম্বাইয়ের যে যেটা তো নতুন এয়ারপোর্টটা হচ্ছে, ওটা ডিজাইনার হচ্ছে জাহা হাদিদ। এখন তো জাহা হাদিদ মারা গেছে। জাহাজ আর্কিটেক্টের এখন যে ফার্মটা আছে, ওরা ওই ডিজাইনগুলো, খুব বিখ্যাত বিখ্যাত বিল্ডিং আছে। একটা ফায়ার স্টেশন বানিয়েছিল, ফায়ার স্টেশনটা দারুণ দেখতে, ওর বিল্ডিংগুলো দেখতেই তোর মন ভরে যাবে, এত সুন্দর ডিজাইন। জাহা হাদিদ, এই দেখ, এখানে উদাহরণ দিয়ে দিয়েছে জাহা হাদিদের কাজ, জাহা হাদিদ ওয়ার্কস। অবশ্যই এর সম্পর্কে জানবি, জাহা হাদিদ সম্পর্কে, ইন্সপিরেশনাল লোক প্রচন্ড। তারপর কি বলছে, সাস্টেনেবল বা গ্রিন আর্কিটেকচার, পরিবেশের সাথে একীভূত হওয়া। এটা আমরা জাপানিজ আর্কিটেকচারও দেখলাম যে ওরা পরিবেশকে নিজেদের মধ্যে গুছিয়েছিল। তারপরেও কি আমরা পরিবেশকে খুব গুরুত্ব দেওয়ার জন্য, এই যে পরিবেশে এত প্রবলেম, সেটার জন্য আমরা কি সাস্টেনেবল বা গ্রিন আর্কিটেকচার আমরা এসছে। তারপর কি, প্যালাফিট স্তম্ভের উপর স্থাপত্য, কন্টেম্পোরারি বা সমসাময়িক স্থাপত্য। তাহলে এই হচ্ছে আমাদের স্থাপত্যের জীবন বৃক্ষ, দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা একটা আর্কিটেকচারের একটা মোটামুটি একটা আইডিয়া আমরা করতে পারলাম, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কেমন লাগলো বলো, ভালো লেগেছে? ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাসটা দেখি